ভূমিকা দীর্ঘায়িত করব না। রাশেদ হায়দার ভাইকে দিয়ে শুরু করি। রাশেদ হায়দার ভাই, জাতিসংঘ যে উদ্বেগটা জানিয়েছে, বাংলাদেশে আল কায়দার ঘাঁটি সম্প্রচারিত হচ্ছে, লিঙ্কেজ হচ্ছে, এমনকি ভারতের কথাও বলা হচ্ছে। ভারতে এর আগে দিল্লির লাল কেল্লায় হামলা বা আরো কিছু কিছু জায়গায় হামলায় এই গোষ্ঠীর সম্পৃক্ততার কথা তারা বলেছে। এখন এর মধ্যে আর বাংলাদেশে এই ধরনের কথা আমরা না শুনলেও আপনারা অনেকেই আলোচনায় আকার ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলাদেশে এমন কিছু হচ্ছে। আমার আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশে হঠাৎ করে এই ধরনের জঙ্গিবাদের উত্থান হওয়ার পিছনে আসলে কি কি কারণ থাকতে পারে এবং এর শেষ মানে পরিণতিটা কোন দিকে যাচ্ছে, মূলত কারণগুলো কি কি, কেন এটা হচ্ছে, কারা সুযোগ দিচ্ছে, কিংবা এটা আদৌ ঠিক হচ্ছে কিনা, দেশের জন্য মঙ্গল হচ্ছে কিনা? রাশেদ ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে শুনছেন, সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আসলে মাসুদ ভাই, আপনার বাংলাদেশে কেন হচ্ছে এইটা বুঝতে হলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের মানুষ সে মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী হচ্ছে যে ওরা ধর্মকর্ম করবে, গান বাজনাও শুনবে, জাগতিক সবকিছু করবে, মানে ওদের কাছে সব, যে আমার ধর্ম আমার জায়গায়, ধর্ম করব, আমি নামাজ পড়বো, আমি ইয়ে করব, গান বাজনাও শুনবে, সোশ্যাল একটা ওপেন মাইন্ডেড। আর একটা গোষ্ঠী, এটা হচ্ছে যে আপনার ধরেন 5% বলতে পারেন, টোটাল জনগোষ্ঠী 5%, এরা হচ্ছে যে না, আমরা খালি ধর্মই ধরে রাখবো, আমরা আর কোথাও যাব না, আমরা শুধু এইটাই করুম, এইটা নিয়ে আমরা বেহেস্তে যাব, মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি। ওরা ওই জাতের লোক। তো ওই জাতের লোকগুলারে এগুলা তো ধরেন ওই সামাজিক কোনো কর্মকাণ্ড নাই, কোথাও নাই, এদের ব্রেইন ওয়াশ করাটা খুব সহজ হয়ে যায়। পড়ালেখা নাই, কোনো কিছু নাই। এখন অনেকে হয়তো গালি দিবেন যে ভাই পড়ালেখা নাই, এটা কি কইলেন? ঘটনা হচ্ছে পড়ালেখা করলে না যায় আমি জানবো, আর আমি যদি নাই পড়ি তাহলে আমি কেমনে জানবো যে মানুষ কখন চাঁদে গেছিল, মানুষ কয়বার মহাবিশ্ব ভ্রমণ করছে, বা রাশিয়া কয়বার প্লুটোনিক 1 to 18 পর্যন্ত পাঠাইছে মঙ্গল অভিযাত্রার জন্য, এগুলো আমি না পড়লে বুঝবো না। সমাজ সংস্কৃতি এগুলো বুঝবো না যতক্ষণ আমি নর্মাল পড়ালেখাটা না করব, বা মানুষের সাথে মিশতে পারবো না, কারণ আমি বাংলা জানি না, ইংলিশ জানি না, কোনো কিছু জানি না। শুধুমাত্র হাফেজ হইলে তো আমি আর সবকিছু বলবো না। কোরআনে হাফেজ, আপনি কোরআনের প্রতিটা শব্দ দিয়ে সৌদি আরব গেলেও কাজ হবে না আপনার। তো এগুলো হচ্ছে একটা ইয়ে, যে দুই সাইড যদি থাকে তাইলে যাইয়া দোনো সাইড, যে আমার নর্মাল শিক্ষাও আছে, আমার ওইটাও আছে, তাইলে বোঝানো কঠিন ওদের। কিন্তু যাদেরকে আপনার খালি এইটার মধ্যে আছে, তারা গোড়া একরকম মৌলবাদ ধরনের হয়ে যায়, এদের বুঝাই ফেলা সম্ভব। এখন দেখেন, আমরা বহুদিন যাবৎ বলতেছিলাম যে উগ্রবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে। 5ই আগস্টের পর থেকে বলতেছিলাম, এই যে আপনার কালা পতাকা, সাদা পতাকা, এগুলো দেখে বলতেছিলাম। তখন গভর্নমেন্ট কি বললো, যে না, এই বাংলাদেশে কোনো মৌলবাদ বা উগ্রবাদ জঙ্গি নাই, বড় বড় জঙ্গি সব ছেড়ে দিল। এখন যে সেই মাসুদ নামের কোন এক জঙ্গিরে খোঁজে, যে কিনা জেলে বন্দী ছিল, 5ই আগস্টের পরে সে বেরিয়ে আসছে, তাকে এখন পুলিশ সাসপেক্ট করতে বাংলাদেশের যতগুলো বোমা এই পর্যন্ত, টাইম বোমা সবগুলোই, যে প্রেসার কুকারে বোমা, পাইপ বোমা, এগুলার সব জন্মদাতা নাকি এই লোক, তারে এখন খুঁজে। তাইলে আপনার আমার সেই পুলিশ অফিসারটার কথাটা মনে নেই, ডিএমপির কমিশনার ছিলেন, উনি বলছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তাহলে এখন এই জঙ্গি কি আর একদিনে চলে এসেছে কালকে? এখন জাতিসংঘের রিপোর্টটা নিয়ে আমরা আজকে সবাই কথা বলতেছি, হয়রাজ আজ থেকে 10 দিন আগে কানাডা যখন হাই অ্যালার্ট জারি করলো বাংলাদেশ সম্পর্কে, তখন কিন্তু আমরা কিন্তু কথা বলি নাই, খুব একটা ইয়ে তো আনি নাই। এবং আপনি দেখেন, যখন এই যে ইয়েতে যায় কি বলে বেলুচিস্তানের ওইখানে যাইয়া 3 জন মারা গেল বাঙালি যুদ্ধ করতে যায়, তখনও আমরা এই কথাগুলো বলি নাই। রাশিয়াতে কিভাবে চলে যাইতেছে আমাদের বাঙালি পোলাপাইন, এখানে যে ফাইট দিতেছে, এবং এরা কারা? এরা ওই যে ইয়ের কি বলে রাশিয়ার পাশে চেচেনদের সাথে মুসলিম অনুগামী। বাংলাদেশে এর আগে আপনার আফগান যোদ্ধা, আফগান ফেরত যোদ্ধা আছে, প্যালেস্টাইন ফেরত যোদ্ধা আছে, অনেক যোদ্ধা আছে। আর আইএস যে আছে, এটা তো আগেই স্বীকৃত। আপনার হলিয়াটিজনের কথাটা মনে আছে, সেদিন সেখানে কি হয়েছিল, কতজন বিদেশি মারা গেছিল,
এগুলো নিয়ে এক সময় বলা হয়েছে না এটা আওয়ামী লীগ সরকারের প্রপাগান্ডা, ক্ষমতায় থাকার জন্য মৌলবাদের তকমা লাগাচ্ছে। ঠিক আছে ভাই, আমি বুঝে নিলাম, ধরে নিলাম। তো আজকে জাতিসংঘ কি কইতেছে? জাতিসংঘ কি এখন কি বললেন যে জাতিসংঘ আওয়ামী লীগ হয়ে গেছে, না জাতিসংঘের মহাসচিব শেখ হাসিনা? এখন কোনটা? এখন জাতিসংঘ কেন বলতেছে যে বাংলাদেশ সহ, এবং বাংলাদেশের নাম এটা পুরো দক্ষিণ এশিয়ার কথাটাই বলছে, কিন্তু 17 এবং 18 পাতা, 2 পাতাতে সরাসরি বাংলাদেশের নাম আছে। অল্প কয়দিন আগে ওই যে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত কি বললো যে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে। হামাস আবার মিলাই ফেলাই না, হামাস, আইএস, তারপরে আল কায়দা এক জিনিস না, তিন রকম, তিনটার পার্ট 3 রকম। তো এখন আইএস বা এই যেটা ওসামা বিন লাদেনের দল, এইটা কিন্তু সারা দুনিয়াতে এটা খতরনাক, আমেরিকাও এটারে ডরায়। তা সেইটার কথা বলতেছে। এর আগে আরো অনেকেই বলছে, অনেকভাবে বুঝাইছে, কিন্তু সরকার তো বুঝতে চেষ্টা করে নাই, সরকার কি কর্ণপাত করে নাই। এবং আমাদের মধ্যে, আমাদের ভিতরেও যারা আছে, বাংলাদেশেও যারা আছে, তারাও বলছে দূর এগুলো ফালতু কথা। এখন দেখেন আপনি, বাংলাদেশে এর আগে একটা টাইম 500 কতটা জেলায় বোমা ফুটলো, আরো বোমা ফুটছে। গত কিছুদিন আগে পাইপ বোমা পাওয়া গেছে মেট্রো স্টেশনে, অমুক বোমা, সব ছেড়ে দেন। গত পরশুদিন সাভারের যে বোমাটা বিস্ফোরণ ঘটাইছে, সেটা আমার কথা না, এটা তো পেপার পত্রিকায় বলতে আধা কিলোমিটার, হাফ এ কিলোমিটারের ভেতরে এটার সাউন্ড এবং আওয়াজে এলাকা কাইপা উঠছে। কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন এই জিনিসটা যদি কোনো মসজিদের ভিতরে ফুটতো, কোনো মাদ্রাসায় ফুটতো, কোনো স্কুলে ফুটতো, কোনো মেট্রো স্টেশন, ট্রেন স্টেশন, বাস স্টেশনে ফুটতো, কি পরিমাণ ক্ষয়ক্ষতিটা হইতো। একটাবার জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করেন যে আধা কিলোমিটার খোলা জায়গায় বোমা বিস্ফোরক দল টেকনিক্যালি ইয়ে করে বোমা বিস্ফোরণ করার পরে আধা কিলোমিটার জায়গা কেঁপে উঠছে। তাহলে এইসব জায়গায় হইলে কি অবস্থাটা হতো, কত হাজার লোক মারা যায়। বারবার পাওয়া যাচ্ছে প্রেসার কুকার বোম। প্রেসার কুকার বোমটা সর্বপ্রথম আবিষ্কারক সেটা হচ্ছে আল কায়দা। তাদের একটা পত্রিকা আছে, এটাতে 3 বছর আগে তারা কিভাবে বানাইতে হবে পুরো ডিটেলস দিয়ে দিছিল। এরপরে আপনার ম্যারাথনে, ওয়ার্ল্ড ম্যারাথনের ইয়েতে যায় এই বোমা ফাটানো হয়েছে, 3-4টা জায়গায় ফাটানো হয়েছে। এরপর আসছে এখন বাংলাদেশে। তাহলে আপনি কিভাবে বলেন যে আল কায়দার নাই? কারণ এই বোমার কিভাবে বানাইতে হবে, কতটুকু দিতে হবে, পুরা ডিটেলস তো লেখছে আল কায়দার পত্রিকা। তারা আল কায়দার অনুসারে বাংলাদেশে আছে, মিথ্যা বলে নাই জাতিসংঘ। আর এখন এই জাতিসংঘ এটা বলার পরে সামনে দেখেন আমাদের জন্য আরো কত বিপদ আসবে। বিভিন্ন দেশে বলবে না, ওরা ইউরোপ আমেরিকা বলবে না। রাশেদ হায়দার ভাই, আপনাকে একটা বিষয় একটু স্মরণ করাই, সেটা হচ্ছে 5 আগস্টের পরে আপনি বেশ যে কথাটা বললেন, সেখানে আরেকটা কথা, সেটা হচ্ছে জেল ভেঙ্গে, নরসিংদীর জেল ভেঙ্গে প্লাস আরো কয়েকটা জেল ভেঙ্গে অনেক সাজাপ্রাপ্ত আসামি বেরিয়ে গেছে, এবং অনেক সাজাপ্রাপ্ত আসামি পরবর্তীতে এসে আত্মসমর্পণ করে তার সাজা খাটছে। কেউ কেউ এখনো আত্মসমর্পণ করেনি। এদের মধ্যেও অনেক নাকি সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল, এমন এমন কথা তখন পত্রপত্রিকা কিন্তু লেখা হচ্ছিল। সরকার কর্ণপাত করেনি। সরকারের, এর জন্য সরকারের প্রশ্রয়কে দায়ী করেন, নাকি এটা এর আগ থেকে অন্য কোনো কারণেই এটা এখন যেটা হচ্ছে আর কি, আল কায়দার কথা যেটা জাতিসংঘ জানাচ্ছে, এই বিষয়গুলোর কি সরকারের নতজানু-নীতির কারণে, নাকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতার কারণে? কেন এটা হচ্ছে এখন? এই যে বললেন সাভারে বিস্ফোরণের ঘটনা, পুরো সাভার কেঁপে উঠেছে ওটা যখন বিস্ফোরণ ঘটায় বোমা নিষ্ক্রিয়কারী দল। রাশেদ হায়দারের কারা দায়ী, কেন দায়ী, মানে কি জন্য এটা হচ্ছে, বাড়ছে? আপনি স্বীকার করেন চাই না করেন, আওয়ামী লীগের আমলের 15 বছর মৌলবাদীদেরকে একটা দৌড়ের উপর রেখে দমায় রাখছিল। 376 জন ক্রিমিনাল, এই মৌলবাদী ক্রিমিনাল আটক ছিল, তার মধ্যে 187 জন সম্ভবত দুর্ধর্ষ। এরা সব দুর্ধর্ষ, অনেকগুলো তো আবার র্যাবের সাথে ক্রসফায়ারে মারাও গেছে। আবার দেখেন র্যাবরে মাইরা, র্যাবেরও একজনরা মেরে ফেলছিল এই মৌলবাদীরা। তো এগুলো সব মিলে আওয়ামী লীগের সময় তো একটা ইয়ে ছিল। কিন্তু এই যে আপনার 5ই আগস্টে, 2024-এর 5ই আগস্টে আমরা যেটা বলি যে মৌলবাদীদের উত্থানের কারণে এবং ম্যাটিকুলাস ডিজাইন,
অর্থবিত্ত দিয়ে এদেরকে এই সংঘর্ষে এই ইয়ে করে সরকার ফেলানো হয়েছিল। ফেলাইয়া ওদের যেটা মাথায় ছিল যে হয়তো মৌলবাদীদের ক্ষমতায় আনবে, আইনা মৌলবাদীরা একটা কিছু করবে, আফগান তালেবান বানায় ফেলাইবো দেশ। কিন্তু সেইখানে ধরেন কোনো কারণে পারে নাই। বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগের লোকজন অনেকেই ভোট দিছে। আওয়ামী লীগের লোকজন চিন্তা করছে জামাত মৌলবাদীর চেয়ে বিএনপি ভালো দিছে। আর গত 24 মাসে 23 মাস চলে, এই 23 মাসের যেই সরকার ছিল, প্রথমে ইউনূস সরকার, পরবর্তীতে বিএনপি সরকার। আমি বলি যে বিএনপি সরকার তো ধরেন মাত্র 6 মাস, ইউনূস সরকারই এটার সবচেয়ে বাহাবা দিয়েছে। কারণ ইউনূস সরকারের কাছে সবচেয়ে বড় লাঠি ছিল এই মৌলবাদ। যে কোনো কিছু হলে সে এদের খেপাইয়া পাঠাই থাকতো, কথা গিয়ে পাঠাতে, যাও এটা করো। এটা হচ্ছে যে এই ইউনুসীয় গভর্নমেন্ট যেটা, এরা চাইছিল যে এরা ছাড়া থাকলে, খোলা সার ছাড়া থাকলে তাদের ক্ষমতা হতে দীর্ঘায়িত, তারা হতে 20-30 বছর থাকতে পারবে। কিন্তু বিধি বাম, আমেরিকা সঠিক সময়ে বুঝা ফেলাইছে যে কাহিনী অন্য জায়গায় যাচ্ছে, এই জন্য চাপ দিছে ইলেকশন দিয়া দাও। আওয়ামী লীগ বুঝা ফেলাইছে যে ইলেকশন দিলে মৌলবাদীদের আসতে দেওয়া যাবে না, ভোটগুলা বিএনপির গেছে। এটা বিএনপির নেতা নেত্রীরাই বলো, আমরা কি বলবো, নতুজার নীতি নয়। এই মৌলবাদী গোষ্ঠী 5ই আগস্টের টোটাল প্রশাসন ভাঙছে, 460টা থানা জ্বালায় দেওয়া, হাজার হাজার পুলিশ মারা। এটা কিন্তু মস্কারি না, এটা করছে এরা, এবং এটা প্রি প্ল্যান ছিল। এটা প্ল্যানটা এরা অনেক দিন যাবত করতেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের ওই যে দন মৌন ভেদ এই কারণে পারে নাই। কিন্তু 2024-এ 5ই আগস্টের পরে পারছে। এখন কেন বলা হইতেছে যেই ছেলে, যে মাসুদ না কি নাম, যারে খুঁজতেছে পুলিশ, তারা তো সন্ত্রাসী, সে যে বোমা বানায়, বোমাইছে, এই জন্যই তো সে জেলে ছিল। 5ই আগস্টের পর তার জামিনটা হইল কিভাবে বলেন? এখন কেন বলা হয় যে ওই এগুলোর পেছনে কেন? এতদিন না বললেন যে আওয়ামী লীগ সব নাটক করছে? এখন গাজীপুরে ধরা হয়, সাভারে ধরা হয়, মিরপুরে ধরা খায় কেমনে? আপনি 2 দিন আগে গাজীপুরের একটা দেখছেন সম্ভবত, সারাদিন সারা রাত পুলিশ ঘেরাও করে রাতের বেলা যায় পাইপ বোমা বাইর করছে, কিছু কেমিক্যাল বের করে আনছে, এবং ওখানে ভাড়াটি এক মহিলার ভাষ্য নিছে, মানে মহিলার মনে সম্ভবত বাসা, সে ভাড়া দিছে। আমার মতে ওই মহিলারে বাইন্দাই না প্রথমে কিন্তু পিড়াইয়া জিজ্ঞেস করা উচিত কারা। কারণ কি জানেন কেন আমি বলি? সাংবাদিক যখন ওই মহিলারে জিজ্ঞেস করছে কি ব্যাপার, বলছে না আমারে 1000 টাকা দিছে, ভাড়া পুরা দিবে, ও বলছে যে আমরা আমার বউটো নিয়ে এসে থাকবো এই ওই দিনই, মানে দিনে দিনে। উনি সকালবেলা দুপুরবেলা আসছে, টাকা দিছে, বিকালবেলা উনি তালা মাইরা চলে গেছে, আমারে বলছে যে আমি তালা মাইরা যাই। এতগুলা মাল মেটেরিয়াল শুকছে ম্যাডাম, আপনি দেখেন নাই? এখন ওই মহিলা কইছে ওর দরজা খুললে কয় ওখানে মানুষ বাস করতে পারবে না, কেমিক্যালের এত গন্ধ। আপনি তো পাশের রুম, আপনি এতক্ষণ দেখলেন, আপনি বাড়ি গেলা, আপনারা 100% ভাড়া দেয় না, হে কি আনে না আনে এটা দেখবেন না আপনি, নাকি এটার নাটক সাজাইতেছেন? তো মহিলারও ধরা উচিত। আর এখানে সবচেয়ে বড় যে ভুলটা, আমাদের গোয়েন্দা, পুলিশ তো নাই, পুলিশ তো ধ্বংস করে দিচ্ছেন, গোয়েন্দা এবং সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা জড়িত আছে এই মৌলবাদী উত্থানে। এটা আপনি লিখে রাখতে পারেন, আজকে না হোক 6 মাস পর হইলেও বলবে। এই জাতিসংঘই দেখবেন মিশন থেকে বাদ দিবে বাংলাদেশ সেনাবাহিনীকে, বের হবে কয়দিন পরে। সেনাবাহিনীর এক অফিসার যে চাকরি ছেড়ে দিয়া মৌলবাদীতে যোগ দিছিল না, কি জানি জাবেদ না জাহিদ কি নাম, তারে পুরস্কৃত করছেন গত কয়দিন আগে। তারে আবার বড় বড় র্যাঙ্ক দিয়া তারে বেনিফিট টেনিফিট দিচ্ছেন, হয়তো যে বেটা জেলে ছিল। এগুলো আপনার দেখতে থাকেন, দেখেন কি কি অবস্থা হয়। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। যে রফিক ভাই, হঠাৎ করে আমরা অবশ্য বিষয়টা নিয়ে এত মাতামাতি করতাম না বা এত আলোচনার প্রয়োজন ছিল না, যেটা জাতিসংঘের মতো একটা সংস্থা যেখানে উদ্বেগ জানিয়েছে, সেখানে আসলে বিষয়টা নিয়ে আলোচনা না করার কোনো কারণ থাকতে পারে না। কেন বাংলাদেশে হঠাৎ এইভাবে জঙ্গিবাদের উত্থানের কথা বলছে জাতিসংঘ? আসলে কি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে? আপনার কি বিশ্লেষণ, এবং কেন হচ্ছে, এর পিছনে কারা দায়ী? রফিক। ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, এবং ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদেরকে। আপনি জাতিসংঘের কথা বলছেন, আপনার অবশ্যই মনে করা উচিত
আপনার প্ল্যাটফর্মে আমি অনেকবার এই আপনার এই জঙ্গিবাদের কথা কিন্তু বলছি, এবং আমার যে আপনার চ্যানেলটা আছে পলিটিক্যালিতে অসংখ্য আপনার ভিডিও আছে আমার এই মৌলবাদকে নিয়ে। তা আপনি এই সরকারের আগে ইউনূসের আমল তো রাশেদ ভাই খুব বর্ণনা করছে, এটা নিয়ে ওইখানে আর যাচ্ছি না, রাশেদ ভাইয়ের কথার সাথে ওইখানে আমার আর কোনো দ্বিমত নাই। কিন্তু এই সরকারের কথা আমরা আশা করছিলাম যে এই সরকার আসার পরে এই ধরনের আপনার যে এই যে ইউনূসের আমলে যে ঘটনাগুলি করছে, যে মতিঝিলের শাপলা চত্বর বলেন, আপনার এই বাইতুল মোকাররম এলাকায় বলেন, বিশেষ করে শুক্রবার আসলে আইএসের পতাকা নিয়ে যখন মিছিল করছে, বঙ্গবন্ধুর বাড়ি যখন ভেঙেছে ওইখানে আইএসের পতাকা উড়াইছে, হ্যাঁ ওই সময় কিন্তু আমরা এটা নিয়ে অনেক কথা বলছি। আমি নিজেও একদিন আপনার একটা এই মিটিং এর মাধ্যমে আমি কাছাকাছি থেকে আমি দেখছি যে তাদের বক্তব্য কি ধরনের উগ্রতা। ওইখানে যখন আমরা এইটা নিয়ে আলোচনা কিছু কিছু করছিলাম, কিন্তু আপনার এই প্ল্যাটফর্মে বলছিলাম আমি, এরপরে সরকার যে কোনো কারণে চাপের মুখে পড়ে আপনার এদেরকে নিয়ন্ত্রণ করছিল তখন ইউনূস সরকার, কিন্তু তাকে কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। আচ্ছা, এরপরে আমরা ভাবছিলাম যে এই সরকার আসার পরে এইগুলি ঘটনাগুলি আর ঘটবে না, কারণ যেহেতু এই সরকার একটা দুর্নাম কিন্তু এক সময় আছে। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার এই জঙ্গিদের উত্থান বা ধর্মীয় উগ্রবাদীদের উত্থান হয়েছে, এবং এটার প্রমাণ কিন্তু সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে 63টা ডিস্ট্রিক্টে বোমা হামলা হয়েছিল। ময়মনসিংহে আপনার সিনেমা হলে বোমা হামলা হয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে 2004 সালে, এবং এখানে অনেক লোক মারা গেছিল, অনেক লোক আহত হয়েছিল। এই গ্রেনেডের কথা কিন্তু মানুষ ভুলে গেছে না, এই গ্রেনেড গুলি কোথার থেকে আসছিল, কি হয়েছিল, এগুলি মানে যাক এটা নিয়ে তো আর আলোচনা আমার করার দরকার নাই। আচ্ছা, কোটালে পাড়ায় আপনার এই যে বোমা, ওই যে আপনার মুফতি সাইদ নাকি কি জানি ও যে বোমা হামলা করছিল না বোমা বসাইছিল কত কেজি ওজনের, মুফতি তখন হান্নান, এগুলি কি মুফতি বলছে হান্নান। মুফতি হান্নান, এখন তখন কি বলছে যে বর্তমান সরকারি দল এবং বর্তমানে বিরোধী দল তখন আর বলছে যে আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জঙ্গিবাদের নাটক সাজায়া এই কাজগুলি করতেছে, যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে বা জঙ্গি নাটক সাজায়। কিন্তু এর মধ্যেই দেখা গেল আপনার দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো আপনার ওই যে হোলি আর্টিজানে, যেখানে আপনার জাপানের প্রায় 9 জন না 11 জন আপনার প্রকৌশলী এবং ইয়া মারা গেছিল, এবং বিদেশি অনেক মানুষ সব টোটাল মিলে প্রায় 30 জনের কাছাকাছি মারা গেছিল, অনেক আহত হয়েছিল। এটা ভয়ঙ্কর একটা তো ওই দিনে পেয়েছিল, অনেক পুলিশ কর্মকর্তাও মারা গেছিল। এটা সারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু এটা আসছিল, সারা বিশ্ব মিডিয়াতে কিন্তু এটা গেছিল। এটার পরেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বিভিন্ন বাসা বাড়িতে হানা দেওয়া হয়তো, র্যাব আপনার তখনকার আমলে রেড বলেন বা অন্যরা ইয়ারা বলেন, তাদেরকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য আপনার ধরে আপনার অনেক সময় ইয়া করা হয়েছে, জেলেও দেওয়া হয়েছে এবং তাদের শাস্তি হয়েছে। কিন্তু তখনকার এই আমাদের এই সরকার তারা তখন এদের সাথে ওদের সাথে সুর মিলায় বলছে যে জঙ্গিবাদের নাটক সাজাচ্ছে। এই কথাগুলি তো ওপেন আছে, কিন্তু আমি ভাবছিলাম যে এই বর্তমান সরকার এটা বন্ধ করবে ইউনূসের এই জিনিসটা আইসা, কিন্তু দেখা গেল এই সরকার আসার পরে কিছুদিন পরের থেকে শুরু হয়ে গেছে গা এই যে হিন্দুদেরকে আপনার প্রকাশ্যে হত্যা করার জন্য উস্কানি দেওয়া, এবং নিজে মারবে এবং অন্য মানুষকে আপনার বলছে। আমি কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও করছি আমার এতে, আপনি আমার ভিডিওতে আপনার ইয়াতে চ্যানেলে গেলে পাবেন, আপনি এই ভিডিওগুলি বেশি করা হয়েছে। এবং আমি কিন্তু বারবারই সরকারের আহ্বান করছি যে তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করার জন্য, যদি নিয়ন্ত্রণ না করে তাহলে এই জিনিসগুলি বিশ্ব মিডিয়াতে চলে যাবে, বিশ্বতে চলে যায়, তাহলে কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবে। এবং দেখেন এই যে মূর্তি নিয়া, এই যে গাইবান্ধা যে রামের মূর্তি নিয়া এরপরে যে বিশৃঙ্খলাগুলি করছে, এবং এই যে আপনার যে ধরনের বক্তব্যগুলি আসছে, ধর্মীয় যে উগ্রতার বক্তব্য আসছে, সেইগুলি কিন্তু বিশ্লেষণ করছে। কিন্তু আমরা কিন্তু বারবারই সরকারকে বলছি যে এটা নিয়ন্ত্রণ করার জন্য যেভাবে হোক, কিন্তু তারা নিয়ন্ত্রণ করে নাই। এবং অনেকগুলি লোক কিন্তু ভিডিও বার্তা দিছে, কয়েকটা ভিডিও বার্তা আছে যে হিন্দুদেরকে হত্যা করার জন্য, খ্রিস্টানদের হত্যা করার জন্য, ইহুদিদের হত্যা করার জন্য, এটা স্পষ্ট বলছে। এবং ভারতের বিশেষ করে ভারতের এই যে মোদী সরকারের মোদী সাহেবকে নিয়েও কিন্তু বলছে। দেখেন এইগুলি কিন্তু আমি তখন কিন্তু বারবারই বলছি যে দেখেন
আমরা হয়তো বা বাংলায় কথা বলতেছি বা বাংলায় বক্তৃতা দিতেছি এরা, কিন্তু এইগুলি তো ট্রান্সলেট হয়ে চলে যাচ্ছে বিশ্ব মিডিয়াতে। একটা সময় এমন একটা সিচুয়েশন তৈরি হবে, সেটা কিন্তু আর আমাদের লুকায় রাখতে পারবো না। সেই ঘটনা কিন্তু জাতিসংঘ আজকে গতকালকে রিপোর্ট দিয়ে দিছে। এখন এটার রিপোর্টের ফল কি হবে এই পরবর্তী সময় ধাপে আসে। জাতিসংঘ থেকে যদি উদ্বেগ জানানো হয়, কানাডা যদি আপনার তার নাগরিকদের সতর্কবার্তা দেওয়া হয় বাংলাদেশের ব্যাপারে, তাহলে আপনার অন্যান্য এই যে দেশেও কিন্তু এখন এটা আসবে। এই রাশেদ ভাই বললো না যে আপনার বিনিয়োগ, আমি একটু আগে এটা ভিডিও করে আসি, একটু আগে, যে আমাদের দেশে যে বিনিয়োগের যে এটা স্লথ হয়ে যাবে। রফিক ভাই, এটা এই আলোচনাটা আমরা সেকেন্ড পার্টে করি। এখানে আমার প্রশ্নটা ছিল, এই জঙ্গিবাদের উত্থানের পিছনে আসলে কারা দায়ী? আপনি যেভাবে বললেন যে কোটালী পাড়ার কথা, সে আওয়ামী লীগের সময়ে যা ঘটছে, অনেককে ধরা হয়েছে, অনেক অভিযান হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের মাধ্যমে, আমরা তখন বলতাম এটা সরকারের সাজানো নাটক। এখনো কি আমরা সরকারের সাজানো নাটক বলবো? আমাদের এই সরকার বা ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে কি এটা বাড়লো নাকি কমলো? আসলে দায়ী কারা? কি আমরা যে প্রশ্রয় দিচ্ছি, আমরা যে বারবার বলছি এটা নাটক, আমরাই কি প্রশ্রয় দিচ্ছি? তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক হচ্ছে না কেন? আপনি শুনেন, আইন শৃঙ্খলা আমরা যখন এটা নিয়ে আলোচনা করি, একটু ব্যাপক জন আলোচনা শুরু হয়, দুই একটা মিডিয়াতে যখন এগুলো আলোচনা শুরু হয়ে যায় অনলাইনে, তখন পুলিশের পক্ষ থেকে কি বলে, ইউনিসেরা বলে পুলিশের আপনার কি বলছে, ডাইরেক্ট একটা হুমকিও দেওয়া হয়েছে যে জঙ্গি বলতে কিছু নাই, জঙ্গি যা আগে যে ঘটনা ঘটছে, ওই যে পুলিশ কর্মকর্তা যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করা উচিত। তারাই এখনো কয়েকজন আপনার ইয়াতে আছে, বর্তমান প্রশাসনে আছে, তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কেন সেভাবে রিপোর্ট দিল যে জঙ্গি আগে আওয়ামী লীগের আমলে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এবং যারা জঙ্গি নাটকের কথা বলছে তাদেরকে জিজ্ঞাসা করা হোক। আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন? তাদেরকে জিজ্ঞেস করা হোক। তারা পুলিশের আপনার যদি পক্ষ থেকে যদি বলে আপনার এটা জঙ্গি নাটক সাজানো হয়েছিল আওয়ামী লীগের আমলে, ওই সময় কোন জঙ্গি বলতে কিছু ছিল না, তাহলে এখন এগুলি কেন আসলো? এবং আমরা কিছুদিন আগে মাঝখানে এগুলি নিয়ে আলোচনা করছিলাম, আমি অনেকগুলি ভিডিও করছি থেকে আমি এই জিনিসটা এখনো কি পুলিশ এটাকে নাটক বলবে? এখন তো পুলিশই করছে। নাটক তো কিছুদিন আগে তো বলছে, নাটক কিনা গত সপ্তাহে তো আমাদের মন্ত্রীর বিভিন্ন পক্ষ থেকে বলো যে বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নাই, এগুলি সব যে সাজানো নাটক। কয়েকদিন আগেও তো বলছে ভাই, এই তো গত 15 দিন আগে তো বলছে, বলে নাই? এগুলি তো গত 15 দিন আগেও বলছে। এখন আপনার সাভারে ঘটনা, সাভারে 3-4টা ঘটনা, তারপরে কেরানীগঞ্জের ঘটনা, এইগুলি এখন কিন্তু যখন জাতিসংঘ রিপোর্ট দিচ্ছে, এখন আমরা যে এতদিন বলছিলাম যে এই জিনিসগুলি সরকার যদি নিয়ন্ত্রণ না করে, এই যে গাইবান্ধাতে মিছিল করে আপনার ওই যে ধর্মীয় ভাবে দিল, উস্কানি দিল এবং হত্যা করার জন্য হুমকি দিছে। আমি বলছিলাম হবিগঞ্জে একটা ছেলে মিটিং 2-3 মিছিল করছে, ঢাকাতে একটা ছেলে করছে আপনার ওই যে ঢাকাতে বাইতুল মুকাররমে মিছিল করছে, মিছিল করে আপনার বক্তৃতা দিছে। আপনি শুনে, একজন সাধারণ মানুষকে সে যে ধর্মই হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আপনি মুসলমান ছাড়া অন্য যারা আছে তাদের হত্যা করার জন্য প্রকাশ্যের জন্য হুমকি দেয়, জঙ্গি, এরা কি জঙ্গি দের উস্কানি দাতা না? তাদের লোকরাই তো ভিতরে এই কাজগুলি করতে, এবং তারা এগুলি সাপোর্ট চাচ্ছে, সরকারের কাছে সাপোর্ট নিচ্ছে, এবং সরকারকে এক ধরনের হুমকিও দেয় তারা, যে সরকার কিছুটা যাতে না বলে, সরকারও চুপ করে থাকে। কিছুদিন পরে পরে সরকার বলে, ওই যে কিছুদিন আগে পুলিশের হয়েছে, দেখেন পুলিশের সতর্কতা দেওয়া হয়েছে যে পুলিশের গাড়ি তোমরা সতর্ক থাকবা, তোমরা একসাথে থাকবা, তোমরা ওইখানে বসবে না, ওইখানে বসবে না, তুমি এখানে গাড়ি রাখবে না, কারণ হামলা হবে। তখন আমরা যখন করলাম, মিডিয়াতে কথা বললাম যে পুলিশ যেখানে নিরাপদ না, পুলিশ যেমন পুলিশকে সতর্ক করার জন্য আপনি পুলিশের থেকে হেডকোয়ার্টার থেকে করছে, তখন আমি বলছিলাম যে জনগণের নিরাপত্তা কোথায়? আমার ভিডিওতে আছে, আমার ভিডিও অনলাইন ভিডিওতে। এরপরের দিনেই দেখা গেল বিবৃতি আইসা পড়ছে, কারণ না বাংলাদেশে এই ধরনের কোনো শঙ্কা নাই, এ ধরনের শঙ্কা নাই। তাহলে আপনি তো ভাই বলতেছেন, ভাই আমরা যখন আপনারা বলার পর আমরা যখন এটা নিয়ে আলোচনা করি, তখনই আপনারা হঠাৎ করে থামায় দেন, আরে না বেটা এগুলি বলা যাবে না, এগুলি নাই। তাহলে আমরা সাধারণ মানুষের চুপ হয়ে থাকতে হয়। কিন্তু একটা কথা বারবারই কিন্তু আমি বলছি, ভিডিওগুলি বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আমরা কি বলছি। আমি আমি যে কয়েকটা ভিডিও করছি এই নিয়ে, আপনি প্রত্যেকটা করে দেখো, অ্যানালাইজ করে দেখো যে এর সাথে এটা কানেক্টেড হচ্ছে কিনা। আমি কিন্তু বারবার আহ্বান জানাই সরকার যে
এদেরকে নিয়ন্ত্রণ করুক। আমি বলি নাই যে তাদেরকে আপনার মায়ের পিঠে নিয়ন্ত্রণ করুক, তাদেরকে বোঝানো উচিত, দেশের পরিস্থিতি বোঝানো উচিত, কি বলা যাবে, কি বললে আমাদের দেশের লাভ হবে, কি বললে আমাদের দেশের ক্ষতি হবে। ধর্মীয় উগ্রতা, আপনি কেউকে প্রকাশ্যে হত্যা করা হুমকি ডাইরেক্ট আপনার আপনার এই জঙ্গি কার্যক্রমের সাথে ভাই, যুক্ত। যেটা আপনি তো এখন আমাদের দোষ তো আমাদের উপরেই দিচ্ছেন, যে আমরা যখন এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, আমরা যখন বলছিলাম যে এর ভিতরে রাজনীতি থাকতে পারে, এটা নাটক হতে পারে, কৌশল হতে পারে, আমাদের এই আশ্রয় প্রশ্রয়ের কারণেই এটা এখন বেড়ে বিশাল বটগাছ আকার ধারণ করে চলেছে। সেখানে বললেন খুব ভয়ঙ্কর ব্যাপার, পুলিশের তরফ থেকেও বলা হয়েছে যে বিগত সরকারের সময়ের নাটক ছিল, তাহলে এখন পুলিশ কি জবাব দিবে। এই প্রশ্ন যদি পুলিশের মাথায় ঢুকে, যে এখন তো মানুষ আমাদের প্রশ্ন করছে যে এখন কি হচ্ছে, এখন যা হচ্ছে সেগুলো কি নাটক। জি, রফিক ভাই আপনার কাছে আবার আসবো, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আবার যেতে চাই, আমরা আজকের আলোচনাটা দীর্ঘায়িত করবো না। রাশেদ হায়দার ভাই, এই যে জাতিসংঘ, যে রফিক ভাই কিছু বলতে চাচ্ছেন, আপনি মিউট আছেন। আচ্ছা, রফিক ভাই আসবে, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে এই প্রশ্নটা রাখি, যে এই যে জাতিসংঘের যে রিপোর্ট, বাংলাদেশের জঙ্গির আল কায়দার যে উত্থানের কথা তারা বলছে, যে তারা সেখানে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে, যে পাকিস্তানের অনেক গোয়েন্দা সংস্থার লোকেরা এখানে চলে আসছিল বিগত বছর দুয়েক থেকে আমরা দেখেছি, এবং পাকিস্তানের অনেক ধর্মীয় নেতাদেরকেও আমরা এখানে আসতে দেখেছি, যাদের বিরুদ্ধে অনেক ক্লেইমও আছে বিশ্বব্যাপী। এখন সেটার এর পিছনে তাদেরও কোনো ছত্রছায়া আছে কিনা, কারণ পাকিস্তান তো এদের আতুর ঘর, যেটা অনেকেই বলছেন, আপনারা আপনাদের আলোচনায় বারবার বলছেন, আমাদের ফরিদ ভাই বারবার এই কথাগুলো বলছেন। এই যে আগামী দিনের বাংলাদেশ, বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশি বিদেশ ভ্রমণ, বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিনিয়োগ, এসবের উপর এই জাতিসংঘের এই রিপোর্ট কি ধরনের প্রভাব পড়তে পারে, রাশেদ হায়দার? মাসুদ ভাই, আমি ইউরোপের বিভিন্ন দেশের ইমিগ্রেশনে কাজ করেছি, তো ওখানে আমাদেরকে একটা কথা বলা হতো যে ইমিগ্রেশনে 70% পাকিস্তানি ফেলে দিতে হবে। পাসপোর্ট ভিসা নিয়ে আসতেছে ইমিগ্রেশনে, যখন আমরা যে পাসপোর্ট চেকিং এ বসতাম তখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হতো যে 70% ভালো খারাপ অমুক তমুক পয়সালা বিজনেসম্যান বোঝা যাবে না, এটা গোপন কথা। যেটা এখন, হ্যাঁ, এই কথাটা আমি এতদিন বলতে পারতাম না, কারণ হচ্ছে এতদিন বললে আমারও ধরে ফেলাইতে পারতো, কারণ হচ্ছে যে এটা চাকরি যেহেতু করি, এটা লিক আউট করা যাবে না। এখন চাকরি করি না, এখন লিক আউট করতেও সমস্যা নেই, এখন বলতেও সমস্যা নেই, সরাসরি বলো হইতো নো পাকিস্তান 70%। এর আগে এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ, ফরেন কারেন্সি এক্সচেঞ্জে যখন চাকরি করতাম তখন আমাদের বলা হইতো কোনো পাকিস্তানির পক্ষে সুপারিশ করা যাবে না চাকরির জন্য। তো পৃথিবীর যে কোনো দেশেরটা করো, কিন্তু পাইকাদের ক্ষেত্রে করা যাবে না। এখন জাতিসংঘের আজকের এই রিপোর্টের পরে আপনার রিপোর্টগুলো আসছে, সব দেশেই গেছে, সবার কাছে আছে, আগামী মাস থেকে বোঝা যাবে যে কি ইফেক্টটা পড়তেছে। দেখেন, এখন সমস্ত ইমিগ্রেশন একটা আলাদা চোখ দিবে বাঙালিদের উপর। আরে বাবা রে বাবা, এগুলা তো জাতিসংঘ বলছে। আর ইউরোপ আমেরিকার তো একটা প্রবলেম আছে কি জানেন, এরা ওই যে জঙ্গিবাদ মৌলবাদ কইলে এরা এমনি ডরায় নর্মালি। এখন যখন জাতিসংঘ বলছে, এরপরে দেখবেন আস্তে আস্তে সব ইউরোপিয়ান কান্ট্রি এবার মুখ খোলা শুরু করবে, চাট মুখ খোলা শুরু করবে। যে অবস্থায় এখন তারা, একজন হয়তো আপনার পরিবার, আপনি জীবনে কোনোদিন মৌলবাদের সাথে না, পছন্দই করেন না, আপনার মডারেট লোক, ফ্যামিলি নিয়ে যাবেন, আপনারা ওখানে জায়গায় ঢুকতে দিব না, কারণ ভিসার উপর তো একটা কথা লেখা থাকে, এই ভিসাই আপনাকে দেশে ঢুকতে দেওয়ার স্বাধীনতা দেয় না ইমিগ্রেশন অফিসার। সে আপনার ভিসা দেখে ও ক্যান্সেল সিল মারলো, জবাবও দিবেন আপনারা যে কেন ক্যান্সেল মারছে। কারণ আর হে যে রিপোর্ট দিবে বসের কাছে, বস 50% হিসাব করে এদের বাইর করে দিছে, বসও বলবো যে ওকে, ওয়েল অ্যান্ড গুড। ভিসাতে এখন কষ্ট হবে, আপনি ভিসা দিতে গেলে এখন আপনার 14 গোষ্ঠীর ওরাও বহুত হিসাব করবে, সব সংকুচিত হয়ে আসবে আস্তে আস্তে। এবং এই যে আজকে বললো যে এখানে আল কায়দা বা আইএস এর ঘাঁটি হইতেছে বা চেষ্টা চালাইতেছে, বিনিয়োগ আসবে না বিদেশি,
কারণ হচ্ছে এদের মাথায় এখন যাবো, ওরে বাবারে বিনিয়োগ করতে গেলে যদি আবার আমার ফ্যাক্টরিটা জ্বালাই দেয়, আমার ফ্যাক্টরির উপর যদি আক্রমণ হয়, যদি আমার পয়সাটা ব্লক হয়ে যায়, এটা তো হাজার কোটি বিলিয়ন ডলারের খেলা। কারণ হচ্ছে এইসব এখান থেকে সরকার যেসব টাকাগুলো বিভিন্ন দেশে বিনিয়োগ করে, সেটা তো এখানকার লোকজনের টাকা। এখানকার লোকজনও কবে যে খবরদার, টুরিস্ট কমে যাবে। কানাডা যেটা ঘোষণা দিচ্ছে, কানাডার পর আপনি কি মনে করেন না যে ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা দিয়ে দিবে? বেশি দিন লাগবে না, একটা সপ্তাহ ওয়েট করেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের উপর রেস্ট্রিকশন দিয়ে দিবে যে ঘুরতে যাইও না, আক্রমণ হইতে পারে, যে কোনো কিছু। এখন আমি বলি ওই মোল্লারা কোথায়, যারা ওই যে শায়েক আব্দুর রহমান অমুক তমুকের ধরলেই কইতো যে এইটা আওয়ামী লীগের নাটক বানায়, জেএমবির লিফলেট পাওয়া যায়। সাভারে তো এইবারও জেএমবির লিফলেট পাওয়া গেছে। ওইটা কারা? মোল্লারা এখন নামে না কেন? কোন একটা মৌলানা আপনারা দেখছেন যে এতগুলা বোমার ধরলো, এর ভিতরে এসে একটা মৌলানাও আইসা বলতে শুনছেন যে বাইরে বোমাবাজি করাটা খারাপ, ইসলামে হারাম? এ কথা বলতে শুনছেন? বাইতুল মোকাররমে একটা তাদের মিছিল করতে দেখছেন? না। এরা এখনো আছে খালি ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, এগুলা লইয়া। এগুলা সব মুখে কুলু পাইটা বৈশা রয়েছে। তবে হ্যাঁ, বাংলাদেশের এই জঙ্গিগুলা, জঙ্গি মৌলানা, এই যে মামুনুল হক 501, এরা সবাই বুঝতেছে যে কুচি কাটা করবে এখন। দেখেন, আমি বারবার একটা কথা আপনার এখানেও বলছিলাম যে মিশরে ওই যে গণ অভ্যুত্থান, ওই যে আরব স্প্রিং এর পরে সরকার বদল হইলো, এরপরে আইলো না একটা ব্রাদারহুডের বহুত বড় নেতা, যিনি নামাজ না পড়লে সকাল হইতো না, ভোর হইতো না, যিনি নামাজে জোরের নামাজ না পড়লে আসরের নামাজের আজান হইতো না, আল্লাহর এত বড় ওলি, কি করলো? 1 বছরের মাথায় উল্টা লটকায়া ঝুলাইয়া মারছে। ওইখানে মৌলবাদীদেরকে কুচি কাটা করছে। ঠিক এই কথাটা আমি বারবার বলতেছিলাম যে বাংলাদেশে আমেরিকা সেম কাহিনী করবে। কারণ আমেরিকাটা আগে থেকেই জানে যে এখানে মৌলবাদের বিশাল বিস্তার হইতেছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের আগে ভয়ে এরা আইতে পারে নাই, এখন আইতেছে। তো এই দেখবেন গভর্নমেন্ট এই আমেরিকায় এমন প্রেসার দিব, কুচি কাটা হইতে বাধ্য আপনারা। আর যদি কুচি কাটা না করেন, আপনারাও যাবেন গা সৌদি আরবে। এই ধরনের জঙ্গি, এই তো ইসলামের সবচেয়ে বড় সিটি বা পবিত্র জায়গা তো সৌদি আরব, ওইখানেও তো এইসব জঙ্গিবাদী কথাবার্তা কয় না কেউ। এরা এই দেশে বসে কেন বলে? সুতরাং আপনি এই যে ভ্রমণ বলেন, পাসপোর্ট বলেন, এমনিতে পাসপোর্টের অবস্থা খারাপ আমগো। কয়দিন পরে সম্ভবত দেখবেন যে আপনি আফগানিস্তানে গেলে বাঙালি আওয়ার দরকার নাই তোরা, কারণ এটা এমন এক জাত। আবার অনেকে কয় না এই যে আমাদের মধ্যে অনেক উগ্রবাদী কিছু বাঙালি আছে, আমি ওদের বঙ্গু বলি। এরা কি কয় জানেন? এই ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নিবে। ওই এক বেটায় লেখছে যে আপনারা তো পাকিস্তানকে ধন্যবাদ দেওয়ার দরকার, বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে থাকতো স্বাধীন নিতে পারতেন। অথচ আরে বাবা, বাংলাদেশ ইন্ডিয়া নিব না, কারণ ইন্ডিয়া এমনি যন্ত্রণায় আছে। এই যে আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে অলরেডি 40 সিট বাঙালিদের, বাংলাদেশ সহ গেলে তো 150 সিট হয়ে যাবে বোকা। তখন তো শালার মোদি ফদি থাকবো না, আপনি আর আমি প্রধানমন্ত্রী হয়ে যাবো। এই জন্যই বাংলাদেশের নিব না। আর এত বড় একটা ফকিন্নি, আমরা ফকিন্নির জাত, যেটা খানা দানা অমুক তমুক সব ইন্ডিয়ার উপর নির্ভর করতে হয়। সেই দেশের এক ফকিন্নিরা আবার নিয়ে লাভ আছে, নিলে একটা রিচ কান্ট্রি নিব দরকার। তো দেখেন কি কি হয়, আপনি জাস্ট একটা সপ্তাহ খেয়াল করেন। জিও পলিটিক্সে অনেক ঘুরতেছে, জাতিসংঘের এই রিপোর্ট কিন্তু খুবই খারাপ, ইহা খুবই খারাপ। ভলকার তুর্কের এক কথায় যদি সেনাবাহিনী জঙ্গি দমনে স্টপ হয়ে যেতে পারে 5ই আগস্টের 2024-এর, তাহলে জাতিসংঘের পুরা রিপোর্টে এখন কি কি হবে, শান্তিরক্ষী মিশন টিকে কিনা সেটা দেখেন, নাকি সেখান থেকেও বহিষ্কৃত হয় বাংলাদেশ। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছেও আসি। এই বিষয়ে রফিক ভাই বলতে চেয়েছিলেন, আমি ভেবেছিলাম একটু গোছানো আলোচনা হলে ভালো হয়, যে আমরা সেকেন্ড স্টেপে আলোচনাটা করি। রফিক ভাই, রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে যেটা জানতে চাইলাম সেটা হলো বাংলাদেশের পাসপোর্ট, বাঙালিদের মানে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিনিয়োগ, এসবের উপর জাতিসংঘের এই রিপোর্ট কি কোনো প্রভাব ফেলবে? আপনার কি মনে হয় রফিক? ধন্যবাদ মাসুদ ভাই। শুনেন, এই সৌর রিপোর্টে প্রভাব পড়বে কিনা
আমরা এগুলি আগে আলোচনা করছি, আপনার প্ল্যাটফর্মে বলছি, আমার প্ল্যাটফর্মও বলছি, বহুতবার বলছি যে এইগুলি যদি নিয়ন্ত্রণ না করা হয়, যদি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলি যায়, ইন্টারন্যাশনাল সংগঠনগুলিতে যদি যায়, তাহলে এটার যে একটা প্রবলেম হবে, সেই প্রবলেমে আমাদের দেশে যে কত বড় ক্ষতি হবে, তার মধ্যে বড় ক্ষতিগুলি হবে কি, রাশাদ ভাই বলছে পাসপোর্ট, আমি পাসপোর্টের কথা কোনোদিন বলি না, আমার মাথায় এই জিনিসটা আসেও নাই, যেহেতু রাশিদ ভাই বিদেশ থাকে এই জিনিসটা তার মাথায় আসে, বিদেশ থাকে যেহেতু এই জিনিসটা তার মাথায় মাথায় কাজ করে। আচ্ছা, এবং স্টুডেন্টের ভিসা, এটাও সবচেয়ে বড় জিনিসটা যেটা বিনিয়োগ, যে দেশে আপনার স্থিতিশীলতা না থাকে সেই দেশে কোনোদিন বিদেশি বিনিয়োগ আসে না, এটা একটা আপনি বুঝতে হবে জিনিসটা। এটা হলো সবচেয়ে একটা দেশের বিনিয়োগের বড় শর্ত হলো আপনার স্থিতিশীলতা, এরপরে হলো আপনার জ্বালানি। এখন আমাদের দেশের দুইটা জিনিসের প্রবলেম হয়ে গেছে, স্থিতিশীলতার উপরে হাত পড়ছে, আমরা বারবার বলার পরেও আমাদের সরকার মহোদয়েরা কিছুই এগুলি করে না, বরং পূর্ববর্তী সরকারকে আপনার দোষারোপ করছে যে এরা জঙ্গিবাদের নাটক সাজাইছে। আমাদের প্রশাসনের, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার এগুলি বলছে জঙ্গিবাদের নাটক সাজাইছে। তাইলে আমরা এগুলি যেগুলি বলছিলাম সব মিথ্যা কথা হয়ে গেল। আর এখন জাতিসংঘ থেকে যে রিপোর্ট আসতো, আমরা যেটা সংখ্যাকেও প্রকাশ করছিলাম যে আন্তর্জাতিক অঙ্গনে যদি এটা ছড়ায় পড়ে, এই যে আপনাদের বক্তব্যগুলি, আমি কিন্তু বারবারই কিন্তু বক্তব্যগুলি বলতেছি, বাংলা, এই যে আমরা যে বাংলায় কথা বলতেছি যে ভাষা, সেটা ও টু ডাব হয়ে ইংলিশে চলে যাচ্ছে, অন্য ভাষায় চলে যাচ্ছে। আমি কি বলতেছি সেটা অন্য ভাষায় সেটা শুনতে পারতেছে, ইংলিশে শুনতে পারতেছে। তাহলে এই যে এরা যে উগ্রবাদী যে বক্তব্য দিয়ে মানুষকে প্রকাশ্যে হত্যা করার, কারা হত্যা করার জন্য ইয়া করে আপনার আহ্বান করে, অবশ্যই এরা জঙ্গিবাদ, জঙ্গিদের সাপোর্টার, এরা হলো প্রাথমিক ধাপের। আর যারা আপনার বোমা ভানায় আপনার মানুষকে হত্যা করার জন্য প্ল্যান নেয়, এটা হলো দ্বিতীয় ধাপের। এলো আগে হলো ক্ষেত্র তৈরি করা, আর তারা হলো অপারেশন করা। এই অপারেশনের ধাপে চলে গেছে এখন তারা, কিন্তু অলরেডি একটা গত 2 বছরে এই তারা এলো ক্ষেত্র তৈরি করছে। সরকারকে আপনার ইউনুস ধরেন বলতে পারেন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকই বলতে পারেন, কারণ তার আমলে যারা আপনার লিস্টেড, রাশেদ ভাই যেটি বললো অনেকগুলির কথা, যারা আপনার সাজাপ্রাপ্ত ছিল, যাবজ্জীবন ছিল, ফাঁসি দেয়া ছিল, তারা তাদেরকে জামিন দিয়ে দিছে। জামিন দেওয়ার পরে এরা আর কোনো, অনেকেরই হদিস নাই, জামিন পাওয়ার পরে মামলাটা কিন্তু শেষ হয়ে যায় না, খালাস হয় না, কিন্তু জামিন পাইছে। আর কেউ কেউ খালাস দিয়ে দিছে, জামিন পেলে পরবর্তী কিছু মামলায় আবার কিন্তু হাজিরা দিতে হয় কোর্টে গিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, কিন্তু তারা এখন কোর্টেই যায় না। তার মানে কি খুদাও হয়ে গেছে, এটা রিপোর্ট, বাংলাদেশের রিপোর্ট এটা। এখন আবার এরা সংগঠিত হচ্ছে, ওই যে জাতিসংঘের যেটা আপনার রিপোর্ট। এবং আমি তো বললাম এই যে সরকারের আমলে ক্ষেত্র তৈরি করছে একটা পক্ষ, প্রাথমিক আপনার যেটা বলে আপনার মানে অ্যাডভান্স পার্টি, যারা এরা অ্যাডভান্স পার্টির ক্ষেত্র তৈরি করছে। আমরা যারা মুক্ত মনের মানুষ জঙ্গিবাদ নিয়ে কথা বলি, তারা যাতে কথা না বলতে পারি আমাদের গলা টুটি টিপে ধরার জন্য চেষ্টা করছে। যদিও আমরা অনেকেই এই কথাগুলি বলছি, বিশেষ করে আমি আমার যে চ্যানেলটা আছে পলিটক ভিডিও, এটা কিন্তু অনেকগুলি ভিডিও আছে এটা নিয়ে, আমি কিন্তু ভয়ও পাইছি এটা নিয়ে, যে এটা নিয়ে বলতেছি কি হয় না হয়। পরে যেহেতু আমি একটা সুবিধা হইলো কি, যেহেতু আমি একদম দাড়িওয়ালা মানুষ, নামাজও পড়ি 5 ওয়াক্ত, এই জন্য সহজে কিছু বলতে পারবো না, এই জন্য কিন্তু এই সাহস কিছু বলে ফেলা। কিন্তু রাশেদ ভাই যেহেতু দাড়ি নাই, তাইলে বললে রাশেদ ভাইয়ের জন্য বিপদ নাস্তিক বানায় দিবি। আমি কিন্তু নিজেও বলছি যে আমারে কোন সময় নাস্তিক বইলা ফেলে আল্লাহ জানে। তা আমি বলছি নাস্তিক বইলা ফেলাও তোমরা, সমস্যা নাই, আমার ধর্ম আমার কাছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুসলিম। তুমি নাস্তিক কারে বানাইতে তাহো ভাই? তারা কিন্তু কিছু হইতেই নাস্তিক বইলা ফেলে। এই যে একটা মানে এরা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপে বিভক্ত, যাতে ওই মুক্ত মনের মানুষ কথা না বলতে পারে। এইটা হলো তাদের অ্যাডভান্স পার্টি। এবং সরকারও কিন্তু এই চাপে কিন্তু ওটা পড়ে গেছে, এবং সরকার এটার মধ্যে চাপে পড়ে বিভিন্ন সময় বিবৃতিও দিচ্ছে যে জঙ্গিবাদ না, জঙ্গিবাদ এগুলি সব আওয়ামী লীগ নাটক সাজিয়ে। এখন কোথায় গেল? এখন এটার জন্য যে এই যে গেল ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এখন এই যে কানাডা অলরেডি বলছে যে কানাডা আমাদের দেশের একটা বৃহত্তম আপনার উন্নয়ন অংশীদার, এবং কানাডাতে আমাদের দেশে যদি আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডা, এই 3টা দেশের দেশে কিন্তু আমাদের দেশের ছাত্র বলেন বা ইমিগ্রেন্ট এলারা কিন্তু পছন্দের জায়গা, এবং ওইখানে বেশি যায়। এখন এগুলির মধ্যে ধরা খাবে, আখ্যা খাবে।
কানাডা অলরেডি ভ্রমণ সতর্কতা দিছে, আর জাতিসংঘ যদি রিপোর্ট দিয়ে দিছে যে জঙ্গিবাদের এখানে একটা আছে কিছু, অথবা বড় ধরনের আপনার সংগঠিত হয়ে হচ্ছে না এখনো, হইতে কতক্ষণ। এবং আরেকটা জিনিস হলো যে আপনার ইসরায়েলের রাষ্ট্রদূত কথা মনে আছে আপনার? ভারতীয় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত কতদিন আগে, 3 মাস না 4 মাস আগে বলছিল, কি বলছিল? যে এখানে হামাসের ঘাঁটি আছে। রাশাদ ভাই একটা কথা বলছে যে ভাই আল কায়দা আর এই যে আইএস এক না ভাই, সকল জঙ্গির এক ফুটকি রসুন, বুঝেন? রসুনের এক ফুটকি, বুঝেন তো আপনি? সবগুলো রসুনের খোয়া একসাথে এক ফুটকি, জঙ্গিবাদের সব হলো এক ফুটকি। আপনি বুঝেন এটাকে মানতে হবে। এরা বিভিন্ন দেশে বিভিন্ন নাম দিয়ে এরা হলো কার্যক্রম চালা। যেহেতু আইএস এবং আপনার আল কায়দা ইন্টারন্যাশনালি আপনার নিষিদ্ধ, সেই জন্য বাংলাদেশে এরা অন্য নাম দিয়ে কাজ করতেছে, যাতে তাদেরকে জঙ্গি না বলতে পারে। এবং তাদের সহযোগী যে অ্যাডভান্স পার্টিগুলি, তারা তো এটা ক্ষেত্র তৈরি করতেছে। আপনি কিছু হইলে আপনার দিয়ে দিবে, আপনার ধর্মীয় দেয়, আপনাকে নাস্তিক বানায় দিবে, আপনার মূর্তি ভেঙে ফেলবেন। আরে ভাই, তার ধর্ম সে পালন করবে তার মধ্যে, আপনি তার মূর্তি ভাঙ্গার কে? আপনি ইসলাম ধর্মে, আমি অনেকের শুনে, আমি মৌলানাদের সাথে কথা বলি, কিন্তু ধর্মীয়, যেহেতু আমি একটা মুসলমান, কোথায় কোন কথাটা বলে যদি কোনো সময় আমার ধর্ম আমার ক্ষতিগ্রস্ত, আমার তো ইমান যদি জায়গা, তাহলে আমার জন্য সমস্যা। এই জন্য আমি সবসময় কিন্তু এই আমাদের যে আমার নিজস্ব পরিচিত বন্ধু বান্ধব বা আরো যে ভাগনা টাগনা ভাই এগুলি মৌলানা আছে, এদেরকে জিজ্ঞাসা করি আমি। গত সপ্তাহে আমি আমার এলাকার বড় মৌলানা, অনেক বয়স্ক, ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর চাচা, আপনি তো আমাদের এলাকার বড় মৌলানা, আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, হুজুর এই যে এই বক্তব্যগুলি দেয়, এইগুলো করে, এই যে মূর্তি ভাঙালবো, হিন্দুদের মারে ফেলবে, হিন্দুদের প্রকাশ্যে মারার জন্য হুমকি, না আমাদের ধর্ম এগুলি বলে নাই। এবং সাথে আরেকজন মৌলানা ছিল, আমি সেই এইগুলি যে বললো ওইগুলি মিথ্যা, এরা ভালো না, এরা ভালো না বাজান, এবং বলতেছে। এখন দেখেন আমাদের সরকার তাহলে এগুলি কি বিবেচনা নেওয়া উচিত ছিল না? কিন্তু নিতে পারবে না, কেন জানেন? এই যে তারাই কিন্তু বলছিল যে জঙ্গি নাটক সাজাইছে, এবং তাদের সহযোগী যারা বিরোধী দল আছে তারাই বলছিল জঙ্গি নাটক সাজাইছে। এখন ভাই আমরা তিনজনেই মোটামুটি প্রায় আর কি একমতের, মানে একটা মানে ওই যে নীতিতে বিশ্বাস করি। কিরকম? আপনার সেকুলার যেটা বা আমরা মানবতা, যেটা আমরা মানবতা নিয়ে কিন্তু বেশি কথা বলি, আমরা তিনজনের মধ্যে মানবতা বোধটাই আগে আসে। এই এরা এক প্ল্যাটফর্মের লোক, তাই না? হেরা হলো অন্য প্ল্যাটফর্মের লোক। ওরা কিন্তু বর্তমান সরকার এবং ওই যে এরা একটা কাছাকাছি প্ল্যাটফর্মের লোক, যে কারণে ওরাদের কিছু বলতে পারতেছে না। এখন এরাও সরকার উপর সে বেকায়দা। এখন কিন্তু যেহেতু রিপোর্ট আসছে, এই রিপোর্টের কারণে আপনার এই যে সরকারের যে বিনিয়োগের কথা, যেটা আপনি প্রশ্ন করছিলেন, এই বিনিয়োগ আপনার সহজে বাংলাদেশে আসবে না। হ্যাঁ আসবে, এই দেশে আইসা আলোচনা হবে, এই হবে সেই হবে, তখন উঠাইবো কি? ওই যে উঠাবে প্রথম যে তোমাদের এখানে তো জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে, এরপরে আসবে কি বলবে, আচ্ছা ঠিক আছে জঙ্গিবাদ আমরা জঙ্গিতা নিয়ন্ত্রণ করতেছি, এই কথা বলবো সরকার। তখন বলবো কি তোমাদের জ্বালানি নাই। 3 মাস আগে আনোয়ারুল আজিম পারভেজ, যে বিজিএম এর সভাপতি ছিল ভদ্রলোক, কালকে মনে একটা কোথাও সাক্ষাৎকার দেখলাম, উনি 3 মাস না 4 মাস আগে বলছিল যে তোমাদেরকে আমরা অর্ডার দিতে পারবো না, কারণ তোমরা সময় মতো আমাদের কাপড় সাপ্লাই দিতে পারে, তৈরি পোশাক সাপ্লাই দিতে পারে না। এই ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা করার পরে এটা সাক্ষাৎকার তার। আমি আমার অসংখ্য ভিডিওতে এই জিনিসটা, ওনার কথা আমার আলোচনা আসলে কিন্তু এটা আসে। আপনি এটা আমি অসংখ্য বলছি যে তারা না করছে, অর্ডার দিতে পারবে না। উনি নিজে স্বীকার করছে অর্ডারগুলি ইন্ডিয়াতে চলে যাচ্ছে, সে স্বীকার করছে। আপনি তার সাক্ষাৎকার শুনে 3 মাস আগের একটা সাক্ষাৎকার আছে। তাহলে আপনি এই যে দেখেন আমাদের সরকার প্রধান চীন থেকে ঘুরে আসছে, বিনিয়োগ আসবে কোটি কোটি ডলার, কই কোথায় খোঁজ খবর নাই, এখন জিমায় পড়ছে, এখন আবার আমেরিকা থেকে আসছে। রফিক ভাই, গতকালকে দেখলাম সচিবালয়ে সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস একদল লোক নিয়ে ঢুকতেছে এবং বাংলাদেশে আসছে, ওরা কোটি 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 বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে। এই পিটার হাস তো এলএনজির ব্যবসা করে মেইনলি। এখন এলএনজি সংকট, মনে হয় তার ব্যবসা একেবারেই পোয়া বাড়া। রফিক ভাই আপনি আলোচনা চালিয়ে যান। জি, ইনফরমেশন দিন। এখন শুনেন, আমি এটাই তো বললাম যে এই যে বললাম যে আজকে আসছে, গতকালকে আসছে আমেরিকার প্রতিনিধি দল আসছে, কিন্তু তারা আইসা যাচাই বাছাই করবে। শুনেন, কোন ইনভেস্টরে বাংলাদেশে আমি কয়েকজন শুনছি আপনার আমাদের দেশীয় যারা ইনভেস্টর,
যারা 2-4-10টা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, শিল্প প্রতিষ্ঠান মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক, তারা বলছে যে আমি যে ইনভেস্ট করব সেটার আমার গ্যারেন্টি। এবং আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশের একজন শিল্পপতি, সে দুবাইয়ে থাকে, না কাতারের সাথে যুক্ত আছে। কাতারের যে প্রধানমন্ত্রী আছে কি হামাদ বিন আব্দুল্লাহ না কি, উনার ভাই, আপন ভাই, সে একটা সাক্ষাৎকার দিয়েছে আমাদের বাংলাদেশের ইয়াতে সাক্ষাৎকার দিয়েছে, যে সে তার সাথে আপন ভাইয়ের সাথে খুব বন্ধুত্ব, তো বললো যে দোস্ত তুমি আমার দেশে ইনভেস্ট করো। তখন সে তাকে কি উত্তরটা দিতে জানেন? এবং সে সাক্ষাৎকার, ভিডিও সাক্ষাৎকার, যে যাচ্ছে যে ঠিক আছে দোস্ত তুই না, তোর সাথে আমি ইনভেস্ট করলাম, ভাই তোর দেশে আমি ইনভেস্ট করার সমস্যা নাই। এইদিকে আসি আবার, এই যে পিটার হাস, সে যে কিছু লোকটোক নিয়ে আসলো, ইউনুস জামানায়ও আমরা দেখছি চীন থেকে এরকম বহু ব্যবসায়ীরা আসছিল, এসে টেসে দেখেন জাস্ট নাটক, একটা পয়সাও চীনা ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করেনি। এখন আবার ওই যখন বিনিয়োগ নাই, কি করবে, একটা হজবরল পরিস্থিতি, আবার কিছু লোককে পিটার হাস নেতৃত্ব দিয়ে নিয়ে আসছে, মনে হয় যেন ওরা ওখানে দাওয়াত খেতে আসছে, বিয়ে বাড়ির দাওয়াত, হাসতে হাসতে যাচ্ছে সবাই। জি রফিক ভাই, আমি আর আলোচনা বেশি তো নিব না, আমরা কয়েকটা কমেন্ট, না আমি শেষ করি আমি, দাঁড়া। তখন এই ভদ্রলোকে যাচ্ছি, ওই ভদ্রলোকে তখন ওই হামাদ বিন কাতারের যে আমিরের যে ভাই, তাকে বললো যে আমি তোমার এনে ইনভেস্ট করবো, তুই ভাই আমার লাভের দরকার নাই, লাভটা কিন্তু তুই লাভটা সব খায়ালাইস, কিন্তু আমার টাকাটা ইনভেস্ট যে করবো এই টাকাটা কি তুমি ফেরত দিতে পারবা, এই কথাটা বলছে। তাহলে বুঝেন তাদের ধারণা কি। এখন এই জন্য বলছি যে আপনার এই যে হাঁস ফাঁস ওই যে যাই আসুক না কেন, তারা আসতেছে তাদের অন্য ধান্দায় আসতেছে। ধান্দাটা তো আমরা ক্লিয়ার, আমরা ধান্দা ক্লিয়ার। এই যে এলএনজি আমরা দেখলে এই যে পেপারে আসছে, এটা তো আমাদের কথা না, যে আগে যখন কাতার থেকে যে স্পট মার্কেট থেকে কাতারের সাথে চুক্তি ছিল আপনার 15 বছরের চুক্তি, 2 বছর না 3 বছর গেছে, আর 12 বছর বাকি রয়েছে গত আওয়ামী লীগ সরকারের আমলের চুক্তি, সেইতে অনেক প্রায় ডাবল দামে আপনার এলএনজি বা সিএনজি কিনে আনতে হবে, এই পিটার হাঁসের কোম্পানি থেকে আনতে হবে। আপনি এখন আরেকটা জিনিস দেখেন, এখন তো এটার মধ্যে আরেকটা ঢুকে, আমি তো বন্ধ করে দিতে চাচ্ছেন আমাদেরকে। আরেকটা জিনিস আসে, এই যে এই যে কারণে হিটার, এই যে পিটার হাঁসের কোম্পানি থেকে এলএনজি আনতে গিয়ে কিন্তু ওই যে 1200 টাকার আপনার এই যে সিলিন্ডার এখন কিন্তু 1900 টাকা, খেয়াল করেন জিনিসটা। এখন আমাদের দেশে কেউ কিছু বলে না কিছু, ওই আপনার ওই সময় ফেসিস্টের সব খায় নিচে, ফেসিস্ট গ্যাসও লয়ে গেছে গা, বিদ্যুৎও লয়ে গেছে গা, 100 টাকা পারলে 50 টাকা পারলে হাউকাও শুরু করে দিতেন আপনারা। এখন কিন্তু কেউ 500 টাকা 600 টাকা পারলেও কিছু বলেন না। সুতরাং এই যে এই জিনিসগুলি আসলে বিবেচনা নিতে হবে। আর একটা জিনিস বলি আপনাকে, এই জিনিসটার মধ্যে আসি, আপনি গত পরশুদিন একটা আপনার আমাদের হেডলাইনে আসছে না পেপারে, এটা আমি ভিডিও করছি, যে আমাদের দেশের থেকে কোথা থেকে আমরা ক্রয় করব, কোথায় কি ব্যয় করব, আমাদের দেশে কি কোথায় ইনকাম হবে, কোন জায়গা থেকে আমরা প্রাকৃতিক কি না বলে খনিজ সম্পদ উত্তোলন করব, কোন কোম্পানি থেকে উত্তোলন করব, তার কি লাইসেন্সের নাম্বার কত, লাইসেন্স কি, সেগুলি কি আমেরিকা দিতে হবে। বুঝেন আপনি জিনিসটা, স্বাধীনতা সার্বভৌমত্ব কোন দিকে চলে গেছে। সুতরাং পিটার হাঁসের যে প্ল্যান, এটা তো এই যে ওর প্ল্যান না, ওর প্ল্যান তো ইউনুসের প্ল্যান। ইউনুসের এই ছবি তো ইউনুসেরই লোকেরা, কারণ ইউনুসের লোক তো এখনো কিন্তু এই বর্তমান সরকারের মধ্যে আছে। আপনি তো জানেন ওই যে বিডার চেয়ারম্যান সাহেব, উনি 2 বছরে বিনিয়োগ আনছেন আমার 2 টাকারও, তাই বলে আপনার চায়না থেকে অফিস করতেছে, অফিস করে ওখান থেকে বিনিয়োগ আপনার ধরে ধরে বাংলাদেশে পাঠাইবো, অফিস করবো, ঘুরবো রাস্তাঘাটে, যেসব পরে বিনিয়োগকারী পাইবো ধরে মনে করি প্লেনে উঠাই দিয়ে বাংলাদেশে পাঠাই দিব, ওইবারে তাড়াতাড়ি বাংলাদেশে বিনিয়োগ করে দেবে, ওই জন্য সে চায়নাতে অফিস করতেছে। এই হলো আপনার পরিস্থিতি। সর্বমোট মিলায়া হচ্ছে আপনার দেশের স্থিতিশীলতা যখন না থাকবে, দেশের কোনোদিনই আপনার ইনভেস্টর আসবে না। এটা আসলেও সাময়িক। আর যে ইনভেস্টর গুলি বাংলাদেশে অলরেডি চুপ করে বসে আছে, যারা ইনভেস্ট করেছিল এই যে ইউনুসের আমলে গেছিল 500, আর এই সরকার আমলে আরো গেছে 100, 600 বড় বড় ইন্ডাস্ট্রি, যেটা কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রিজ। এটা ছোটখাটো না, কমপ্লায়েন্স তো বুঝেনি আপনি, কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি সিস্টেম অন্যরকম। কমপ্লায়েন্সের সাথে সাথে ছোটখাটো জায়গা আছে, আমি আর রাশাদ ভাইয়ের মতো সাপ্লায়ার, তারাও কি ইন্ডাস্ট্রি আছে। ধরে মনে করেন উদাহরণ দিই, এই যে কলারের আছে না, কলারে এটা তৈরি করার জন্য, এটা কিন্তু কমপ্লায়েন্সটা তৈরি করে না, স্টিকারটা এটা করে ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে। তারা কি করে
ধরেন 20 জন 30 জন আপনার শ্রমিক নিয়ে এরা ছোট জায়গায় আপনার ওরা মেশিন পিট বোধহয় এই জিনিসগুলি তৈরি করে আপনার বড় বড় কমপ্লেক্স ইন্ডাস্ট্রিতে এটা কি সাপ্লাই দেয়। তো কমপ্লেক্স ইন্ডাস্ট্রি যেখানে বন্ধ হয়ে যাবে তো ওই বেড়াও গেছে বন্ধ হইয়া, তাহলে 500 সাথে করতে গেছে। গতকালকের রিপোর্ট শুনেন, হবিগঞ্জে রিপোর্ট বাংলাদেশ পেপারে 200 মানে কারখানা বলতে কি কারখানা করি নাই, ভিতরে করার দরকার মনে করি নাই, বন্ধ। গতকালকে আসছে, এটা পরশুদিন, গতকালকে আসছে নারায়ণগঞ্জে কতগুলি গার্মেন্টস অলরেডি বন্ধ বিদ্যুৎ আর গ্যাসের জন্য। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই দেশে কিন্তু একটা সংগঠন আছে বিদেশি আপনার বায়ার অ্যাসোসিয়েশন আছে, মানে বিদেশি যারা আছে জন্য আমরা বিশ্বের বিভিন্ন কান্ট্রি, ইউরোপিয়ান বলি, আমেরিকা বলেন, যারা আছে, যারা মানে কাপড় আপনার ইম্পোর্ট করে নিয়ে যায়, তাদের একটা সংগঠন আছে বাংলাদেশে, এদের একটা অফিস আছে বাংলাদেশে। তারা আমাদের বিজিএম এর কাছে জিজ্ঞাসা করছে যে তাদের কাছে চাইছে, ডাটা চাইছে, তোমাদের উৎপাদন ক্ষমতা বর্তমানে কতটুকু আছে, তোমরা কি আমাদের সময় মতো কাপড় দিতে পারবে কিনা অর্ডার দিলে। তাহলে বুঝেন জিনিসটা। আপনি এই যে দুইটা মিলায়া, ওই এক হলো আপনার ওই যে ধর্মীয় উগ্রতা, এই যে সন্ত্রাসবাদ, জাতিসংঘের রিপোর্ট, আর হলো আপনার গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে টালমাটাল অর্থনীতি, মানুষের হাহাকার শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে অলরেডি। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ একদম চরম বেকায়দা। আজকের একটা রিপোর্ট শুনে তাহলে যেটা বলছেন যে মরার উপর না, শেষ করি জাতিসংঘের এই প্রতিবেদন এটা কি আরেকটা শুনেন কি হবে আসতেছে। আমাদের আজকে বিদ্যুৎ মন্ত্রী বলছে কি জানেন, একটু আগে আপনার অনলাইনে আসছে, আমি এটা নিয়ে ভিডিও করব, দর্শক মন্ডলীকে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রইল। আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলছে কি জানেন, যে সামনে এমন দিন আসছে আমরা সরকারি কর্মকর্তা বেতন দিতে পারা কঠিন হয়ে যাবে। আপনি বুঝেন তাহলে আমাদের যে সংখ্যাটা, যে ইউনুসের আমল থেকে চিৎকার চেঁচামেচি আমরা করছি আপনার প্ল্যাটফর্মে, এইটা কিন্তু এখন বাস্তবতা কিন্তু আছে। আমি সবসময় বলতাম অর্থনীতি একদিনে ধ্বংস হয় না, অর্থনীতি একদিনে উন্নতি হয় না। আওয়ামী লীগের ফেসিস্টের আমলে অর্থনীতির উন্নয়নের 16 বছর লাগছে দেশকে উন্নয়ন করে ওই জায়গায় নিতে, 16 বছর জায়গায় নিছে। এবং আপনার ধ্বংস হইতে বেশি দিন লাগবে না, 5 বছর লাগবে, বুঝলেন নাই? 2 বছরে অলরেডি আজকে মন্ত্রী নিজে স্বীকার করছে, এটা আমার কথা না ভাই, মন্ত্রী, আমাদের বিদ্যুৎ মন্ত্রী যিনি বলছে যে সামনে এমন দিন আসতেছে সরকারি কর্মকর্তাদের বেতনই দিতে পারবে না। অপেক্ষা করেন, অনেক কিছুর জন্য। রাশেদ ভাই গেছে গা, আলহামদুলিল্লাহ বাইচে গেছে গা, আমরা চিমটা লাগে মরতে হবে, চিমটা লাগে মরতে হবে, এছাড়া কোনো গতি নাই ভাই। এটা আসলে মানে অনেক বড় হয়ে যেতে কথা, কিন্তু আমি তো আমার কথা বলতেছি না ভাই, এটা মন্ত্রী নিজেকে স্বীকার করছে। আমরা আগে বলতাম এটা অনেকে হাসতো। মাসুদ ভাই চাইলে উঠে দেখাইতে পারে। রফিক ভাই আমাদের আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা শেষের দিকে চলে। রাশেদ হায়দার ভাইয়ের কাছে যদি দু চার মিনিটে তিনি সংক্ষেপে আলোচনাটা করেন, যে রফিক ভাইয়ের আলোচনায় যে তথ্য উঠে আসলো বা যে বিশ্লেষণ আমরা দেখলাম, তাতে তো দেশের পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করছে, দেশের অর্থনীতির উপরেও তো বিশাল আঘাত আসছে। এমন পরিস্থিতি আপনার কি মনে হয় বাংলাদেশ খুব বিপদের দিকে চলে যাচ্ছে এবং এই 18 কোটি মানুষ? রাশেদ হায়দার সংক্ষেপে। মাসুদ ভাই, রফিক ভাই এতক্ষণ যে কথাগুলো বললো এগুলো সব ডাটা, একদম 100% ডাটাগুলো সত্য, একটা কথা এই লোক বানায়া বলে নাই। যে কথাটা সর্বশেষ বলেছে, আমি আপনাকে নিচে ওই যে ফটোকার্ডটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে ওইটা উঠে আর দর্শকদেরও দেখাইতে পারেন, যেটা ওই যে মন্ত্রীর কথা বললে, এই যে দেখেন ঢাকা পোস্টের আজকে সব পত্রিকাতে আছে। রফিক ভাই যে কথাগুলো বলছে এগুলো অনেকে আমরা এড়াইয়া যাই কথাগুলা। আমি বিদেশে থাকি, সুতরাং আমি বাংলাদেশের এত খবর আমার মাথায় রাখার দরকারই নেই, প্রয়োজন বোধ করি না। বাংলাদেশের অনেক লোক আসলে এটা পড়ে না, কিন্তু উনি কষ্ট করে পড়ছে। উনি 10 মিনিট আমার কাছে মন্ত্রমুগ্ধের মতো লাগছে ওনার কথাগুলা, প্রতিটা কথাই বাস্তব বলছে। এপির এক সপ্তাহ আগে অ্যাসোসিয়েট প্রেস এপির একটা নিউজ পাইলাম, 378টা বড় বড় গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বড় বড় 28 লক্ষ, তাদের হিসাবে 27 লাখ চাকরি হারাইছে, তার মধ্যে 17 লক্ষ মহিলা। 28 লক্ষ চাকরি, 17 লক্ষ মহিলা, বাকিটা পুরুষ, এবং আরো অনেকগুলো বন্ধের। রফিক ভাই যে কথাগুলো বলছে এটা আজকে 2-3 দিন একটু হিসাব করে দেখেন গা। বিদ্যুতের কারণে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাসের কারণে নাই,
মন্ত্রী বলতেছে বেতন দিতে পারবো না। কিছুক্ষণ আগে আরেকটা নিউজ দেখলাম যে লোডশেডিং নিয়ে আরো ভয়াবহ কিছু আসতেছে। ও বাইরে এই দেশ আর দেশ নাই, এই দেশ এই মুহূর্তে দেশ নাই। আমি এখন একটা বুদ্ধি দিতে পারি কি জানেন, যে বিএনপির গভর্নমেন্ট অতি সত্বর নিজ উদ্যোগে তারেক জিয়া শেখ হাসিনার একটা ফোন দেওয়া দরকার, যে ফোন দিয়া বলা দরকার যে আপা 15 বছর তো আপনি দেশ চালাইয়া এই কাজটুকু করছিলেন, একটু বুদ্ধি দেন যাতে আমরা পারি যে এই দেশটারে কেমনে বিদ্যুৎ গ্যাস সংকট থেকে উদ্ধার করতে পারি। এটা যদি ফোন দেয় হয়তো কিছু না কিছু একটা পয়েন্ট দিয়ে দিই, একটা পয়েন্ট আপনাকে দিয়ে দিই। জি, পয়েন্ট হলো গিয়ে আপনার সামিট পাওয়ারে কিন্তু এলএনজি টার্মিনাল আছে, বুঝছেন? সামিট পাওয়ার সৌদি আরব থেকে আপনার গ্যাস আনছে, এই গ্যাসে আপনার এটা নাকি পুরানো এই জন্য আমেরিকার থেকে এটা নিষেধাজ্ঞা দিচ্ছে যে থেকে গ্যাস যাতে সাপ্লাই না হয়। আপনি আজকের রিপোর্ট শুনেন, আমি যে প্রথমে বলি অনলাইনে থাকি, আজকে গতকাল রাতের 12টা থেকে সামিটের সব ব্লক করে দিয়েছে সরকার। না এখন দিছে, ছাড়ছে, আজকে দিছে, কিন্তু এটা নিষেধাজ্ঞা দিছে। হায়দার ভাই একটু, রফিক ভাই কথাটা একটু আমাকে একটু 1 মিনিট বলতে দেন। আপনারা যে বলছেন সামিটের কথা, এই যে পিটারাস হাসতে হাসতে এলএনজি বেচতে ঢুকে গেল সচিবালয়ে, ওইটা কি তিনি গিয়ে কি ওখানে ঢুকে কি সামিটের ওগুলা বন্ধ করার জন্য গেলেন, না আমাদের মিডিয়ায় তো আসলে বিনিয়োগের জন্য আসছে? কোনটা সন্দেহ হয় না? আমরা এটা বলতে পারবো না, তবে নিষেধাজ্ঞা দিছে। তবে কি কারণে আজকে ছাড়ে দিছে নিষেধাজ্ঞা? দেখেন, পিটার হাস বিনিয়োগের জন্য আসছে, এটা ঠিক, এটা অস্বীকার করতে পারবে না। এরা এখন বিমান ভরে ভরে লোক আসবে বিনিয়োগের জন্য। তার কারণ কি জানেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3-4 মাস ওদের তো আর কোনো কাম নাই, এরা একটু ভ্যাকেশনে আসবে, মানে দেশ ঘুরে দেখা, সব খরচ সরকারের। ওরা আসবে, এসে এখানে মোজ করবে, 5 স্টার হোটেলে থাকবে, রান চাবাবে, এরপরে বলবো যে আসলে আপনার দেশে তো অনেক সমস্যা যার কারণে বিনিয়োগ করতে পারছি না। লোক আনবো যে ফ্রি ঘুরানোর জন্য বাংলাদেশে, মানে বাংলাদেশের বাকি সাওয়া মোয়া ছিড়ার জন্য। এই যে আপনার এলএনজির ব্যবসাটা করার জন্য এলএনজি সংকট, যাতে পিটার হাসের কোম্পানি থেকে আরো বেশি পরিমাণ কিনতে হয়, সেটার জন্য সংকট। কাউরে ব্যবসা করতে দিবে না। এটা আপনি যখন এলএনজি সংকট, কালকে যদি মানুষ বাইরে যদি আগুন জ্বালানো শুরু করে বিভিন্ন পেট্রোল পাম্পে, সরকার তখন বলছে ভাই বিপদে পড়ে এখন $10 গ্যাস আমি $200 কিনে আনছি, অসুবিধা নেই তো, আপনি আমি খাবো, খাওয়াইবো তো পাবলিক। এগুলো সব ওই মিলি ভগত, মানে এদের কোনো ইয়ে নাই। এই জন্য বললাম যে শেখ হাসিনারা ফোন দিয়া জিগাক তারেক, আমি গ্যারেন্টি দিয়া বলতেছি শেখ হাসিনা বলবে কেমনে কি করতে হইব, 1 মাসে খাড়া করাই দিবে এই গ্যাস ইলেকট্রিসিটি সব। রাশেদ হায়দার ভাই, আমরা তাহলে কয়েকটা কমেন্ট একটু দেখি, প্রতি সব সময় আমরা মাসুদ ভাই একটু একটা কথা তথ্য দিয়ে দেই, একটা তথ্য দিচ্ছি শুনেন। তথ্য সামিট পাওয়ারে নিষেধাজ্ঞার কারণে কিন্তু ওই যে আপনার এলএনজি টার্মিনালে গ্যাস সাপ্লাই হতে পারছে না, দেশের অবস্থা খুবই খারাপ। আজকে আবার বিকাল বেলা রিপোর্ট আসছে সামিট পাওয়ার থেকে গ্যাসের আপনার সাপ্লাই শুরু হয়েছে। মানে আগে নিষেধাজ্ঞা দিছে, যেহেতু নিষেধাজ্ঞা কিছুদিন আগে দিছে, যে কারণে গ্যাসের কিন্তু সাপ্লাই নাই, চরম বেকায়দা অবস্থা। এই জন্য হয়তো রিকোয়েস্ট করছে, তখন আবার এটা দিয়ে নিষেধাজ্ঞা কথা উঠাই দিছে। এই জন্য আজকে বিকালে আবার দেখলাম পেপারে কাটিং আসছে যে সামিট পাওয়ার থেকে গ্যাস সাপ্লাই শুরু হয়েছে টার্মিনাল থেকে। আমি একটা কথা বলছি, গ্যাস আমি কিনে নিয়ে এখন আবার বিক্রি করতেছি সরকারের কাছে। পিটার হাস, আমি একটা কথা বলছিলাম, গ্যাস কিনে নেয়নি, তার গ্যারান্টি কি? এইটাই তো আসলে এই কথাটা আমি বলছিলাম। এই যে আমাদের বর্তমানের যে মন্ত্রী মহোদয় নুরুল হক নুরু, প্রবাসী কল্যাণ মন্ত্রী, উনি নিজে গত আপনার জুলাইয়ের একটা অনুষ্ঠানে সে আপনার বলছিল যে আমাদের সরকারে, বর্তমান সরকারে মানে ইউনূস সরকার আমেরিকার সাথে যে চুক্তি করছে সেটা এটা দেশের স্বার্থ বিরোধী, প্রকাশ্যে ভিডিও আছে, কিন্তু এখন এটা আমাদের উপরে চাপায়া দেওয়ার চেষ্টা করতেছে। খেয়াল করেন জিনিসটা, উনি নিজে বলছে যে এই ইউনূস যে চুক্তি করছে দেশের স্বার্থ বিরোধী, এটা কিন্তু আমাদের উপরে এটা আমরা করি না। ঠিক আছে, এখন ওনারা ওটা কন্টিনিউ করতেছে, ওনারা আর স্বার্থ বিরোধী মনে করে না, করলে তো এটা এই ওই চুক্তির সূত্র ধরে কিন্তু আজকে আপনারা দায় এড়াতে চায়। রফিক ভাই ইউনূসের ঘাড়ে দিয়ে ওনারা দায় এড়াতে চায়। ওই চুক্তির আগে ওনাদের সাথে তো কথা বলেছে, এই কথা তো আমাদের ফরেন মিনিস্টার তো নিজেই বলেছেন, কেউ তো তখন প্রতিবাদ করলো না যে আপনি এসব কি বলেন।
বলেন প্রতিবাদ করছিল কে? এখানে শাক দিয়ে মাছ ঢাকার তো দরকার নাই। জি, আমরা শেষ করব। আমি কয়েকটা কমেন্ট একটু কথা বলি। এই রাশেদ হায়দার ভাই, রফিক ভাই, আপনাদের আলোচনা থাকলেও বলতে পারেন। একজন কমেন্ট করে, বাংলাদেশের মিলিটারি জাতিসংঘের শান্তি বাহিনীতে যোগ দিয়ে ভালো ডলার আয় করে, তাদের আর জাতিসংঘে নেবে না, ফলে বাংলাদেশিদেরই ক্ষতি হবে, কোন ক্রিকেট টিম বাংলাদেশে খেলতে সম্মত হবে না। মানে পাকিস্তানের মতো পরিস্থিতি, এমনটা কি হতে পারে? রাশেদ হায়দার, 1 মিনিট। হ্যাঁ, এটা হইতে পারে। এটা তো আপনাকে বারবার বলতে, জাতিসংঘের এই রিপোর্টের পরে জাতিসংঘই শান্তি মিশন থেকে হয়তো বাংলাদেশকে বাদ দিবে বা আরো কমায় ফেলবে। এখন বাংলাদেশ তো অলরেডি মানে ঝুঁকি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ভারতের কাছে অলরেডি ক্রিকেট খেলার জন্য আবেদন জানাইছে বাংলাদেশ, অলরেডি জানাইছে যে আগের মতো আবার ক্রিকেট খেলা টেলা। কিন্তু এখন এরাও খেলে কিনা সেটাও সন্দেহ। কারণ হচ্ছে ওই যে বললাম, জাতিসংঘের এই রিপোর্ট, কানাডার এই নিষেধাজ্ঞা, সবকিছু মিলে দুর্দিন আছে, সামনে দুর্দিন আছে। জি, আরেকটা কমেন্ট আছে, জাতিসংঘ কি বলছে, জঙ্গি হামলা হবে, গুলশান আতিয়া মহল থেকে আরো বড় হামলা করা হবে, সে মুহূর্তে অন্য দেশের সহায়তার প্রয়োজন পড়বে। কি বলছে? আমার কাছে খুব ভয়ঙ্কর এবং রহস্যময় মনে হচ্ছে এই কমেন্টটা। রফিক ভাই, মনে হয় না খুব ভয়ঙ্কর কমেন্ট? উনি কিভাবে বলছেন এভাবে নির্দিষ্ট করে, আমি ঠিক বুঝতে পারছি না। আমরা যারা সচেতন নাগরিক, বুঝছেন, যারা আমাদের মতো সচেতন ভাবে চিন্তা করে, দেশ নিয়ে যারা চিন্তা করে, দেশ ভালো থাকলে সে না আমি ভালো থাকবো, যারা এইটা চিন্তা করে, তারা কিন্তু অনেকভাবে চিন্তা করে যে কি হচ্ছে বা কি হচ্ছে। আমরা যেরকম এই আলোচনা বহুত আগে থেকে করা শুরু করছি, এই জঙ্গি উত্থান, জঙ্গি এগুলো অনেক করছি। এরকম মানুষ যারা আছে না, তাদের মধ্যে তো চিন্তা চেতনা আছে। সে যে কথাটা বলছে, এটা আপনার ফালাই দিতে পারবেন না তো ভাই। এটা তো আপনার এখন ওপেন হয়ে গেছে। আপনার যেখানে আপনার চিন্তা করতে পারেন। আগে শুনতাম জোরদার কোট্টার মধ্যে বোমা বানাইতো, ককটেল আমাদের সময় দেখতাম। আর এখন কি যে আপনার কি চিন্তা করেন, আপনি একটা প্রেসার কুকার